আমরা ষষ্ঠ অধ্যায় দিয়ে শুরু করতেছি। তাহলে প্রথম এমসিকিউটা দিয়ে শুরু করি। 4.2 জুল শক্তি ব্যয়িত হলে কত ক্যালোরি তা উৎপন্ন হয় 1 ক্যালোরি, কারণ আমরা জানি 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা তো ডিরেক্ট আনসার 2 এর গ। C/5 F/32, এটা ডিরেক্ট আনসার, এটা আপনি বলছি না। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 30 ডিগ্রি হলে কেলভিন স্কেলে কত? এই সূত্রটা দিয়ে সেলসিয়াসের জায়গায় তুমি সেলসিয়াসটা বসাও, 30 ডিগ্রি সেলসিয়াস বসাও, সেখানে তুমি কেলভিনটা বের করে ফেলতে পারবা। আনসার হবে 3/3। 4 এত তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? জেনে রাখো, আহ 1 কেজি পরিমাণ পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন হয় কত? 4200। ঠিক আছে, এই 4200কে আমি কি লিখতে পারি? 4.2 × 10⁻³ তো এখানে এখানে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো কাজ আছে? এই তাপমাত্রার কোনো কাজ নাই। শুনো, এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, মানে 30 ডিগ্রি সেলসিয়াস পানিটাকে 31 ডিগ্রি সেলসিয়াস করতে, কথা কিন্তু একটাই বুঝাচ্ছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 31 ডিগ্রি সেলসিয়াস করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, এটা দ্বারাই বুঝাচ্ছে কি 1 কেজি পরিমাণ বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে। দুইটাই কিন্তু সেম কথা। যেমন, আর আমরা জানি আপেক্ষিক তাপ হচ্ছে কি 4200। 4200কে আমরা কি লিখতে পারি? 4 × 2, মানে 4.2 × 10⁻³ কত? 3। ঠিক আছে, এরপরে 5, বরফের আপেক্ষিক তাপ, এটা তো ডিরেক্ট সূত্র। 5/3, 3 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে। এবার এবার এখানে একটা ব্যাপার আছে। 3 কেজি দিছে না? 1 কেজি পানির তাপমাত্রা 1 সেলসিয়াস বাড়াতে বা 1 কেলভিন বাড়াতে তাপ লাগে কত? 4200। তাহলে 3 কেজি পানির তাপমাত্রা 1 সেলসিয়াস বাড়াতে কত লাগবে? 4200 গুণ কত? 3। ঠিক আছে, গুণ করে যা আসে। 4200 গুণ 3, 12600। 6 এর ঘ হবে। ঠিক আছে, তোমাদের হয়তোবা গ্রুপে এটার আনসার শিট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আনসার শিট দিলে আনসার শিট দিতে হচ্ছে যে 6 এর ক, এটা একটু তোমরা ঠিক করে নিও। ঠিক আছে, এটা 6 এর খ হবে। আচ্ছা, এরপরে তরলের উপরিতল এর ক্ষেত্রফল বেশি হলে, তরলের এই জাস্ট এরকম, তরলের উপরিতল, এটা হচ্ছে তরলের নিম্নতল আর এটা তরল উপরিতল, উপরিতলের ক্ষেত্রফলটা বেশি না? ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে তার বাষ্পনটা কি হবে? খুব দ্রুত হবে। এটা মনে করো পাত্র, তো পাত্রের এই জিনিস হচ্ছে কি ক্ষেত্রফলটা ছোট, এই নিচের ক্ষেত্রফলটা ছোট আর উপরের ক্ষেত্রফলটা হচ্ছে কি বড়। তো ক্ষেত্র যদি বড় হয় বাষ্পায়নটা কি হবে? দ্রুত হবে। যদি উল্টো উল্টো ঘটনা ঘটে, ক্ষেত্র যদি ছোট হয় এই জায়গায়, বাষ্পায়নটা কি হবে? কম হবে। তাহলে উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন কেমন হবে? দ্রুত হবে। ওকে, কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক? কোথায়? খালি জায়গায়, শূন্যস্থানে। খালি জায়গাতে, শূন্যস্থান বা খালি জায়গায় বাষ্পটা কি হয়? দ্রুত হবে। সব জায়গা থেকে দ্রুত হবে কোথায়? খালি জায়গায় বা শূন্যস্থানে। আচ্ছা, এরপরে বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে, মনে করো বায়ুতে এখন জলীয় বাষ্পটা কম, শীতকালে যে ঘটনাটা ঘটে। হ্যাঁ, শীতকালে বায়ুতে জলীয়, শীতকালে তাড়াতাড়ি শুকায় কেন? ভেজা কাপড় বা ভেজা শরীর তাড়াতাড়ি শুকানোর কারণ কি? শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কেন? কারণ শীতকালে আমাদের আশেপাশে যে বায়ুমণ্ডলটা আছে সেখানে যে জলীয় বাষ্পটা আছে সেটা কম থাকে। সেখানে জলীয় বাষ্প কম। জল, জলীয় বাষ্প মানে হচ্ছে কি জলের কথা বলছি। জল যেহেতু কম, হ্যাঁ, জল যেহেতু কম, সেহেতু সে কি করে? তার আশপাশ থেকে জলগুলো টেনে নেয়।
ভেজা কাপড় দিছো, সেখান থেকে জলগুলো টেনে নিচ্ছে। ইভেন তোমার ঠোঁটা থেকে সেই জল টেনে নিচ্ছে বলে তোমার ঠোঁটটা কি ফেটে যায়। তাই বায়ুতে যদি জলীয় বাষ্প কম থাকে, বাষ্পনটা কি হয়, খুব দ্রুত হয়। জিনিসপত্র থেকে বাষ্পায়নগুলো কি হয়, দ্রুত হয়। বাষ্পায়নের হারটা তখন কি হয়, দ্রুত হয়। না বুঝলে বলবো স্যার বুঝিনি, আমি তোদের বুঝে যেতে বাধ্য। নিচের কোনটির গতিশক্তি আছে? তাপের আবার গতিশক্তি, তাপমাত্রা শব্দের কিসের গতিশক্তি? অণুর হচ্ছে গতিশক্তি থাকে, অণুর গতিশক্তি থাকে। অণুগুলো কম্পন হয় না, কাঁপে না, একটা নির্দিষ্ট জায়গায় থেকে ছোটাছুটি করে না, এদের কি থাকে, গতিশক্তি থাকে। অণুর কি থাকে, গতিশক্তি থাকে। আচ্ছা, অবন্তী দেবী, হিতৈষী বড়ুয়া, এরা দুইজন ছাড়া এখনো পর্যন্ত কেউই আনসার দিচ্ছ না। হ্যাঁ, এরা দুইজন সেরা লেভেলের আনসার দিচ্ছে। অবন্তী 14 নম্বরে পৌঁছায় গেছে। আচ্ছা, তোমরা চাইলে এখন ঐতিহ্য দিছো, তোমরা রেসপন্স করো, কেমন? রেসপন্স করলে ভালো লাগবে। আমি মানে ক্লাস করায় অনেক বেশি মজা হবে। এখানে যারা যারা বিভিন্ন নামে জয়েন দিতে, তারা একটু নামটা চেঞ্জ করো। থানোস নামে আমাদের মনে হয় কেউ নাই, থানোস নামে আমাদের কেউ নাই হয়তো বা, তো একটু নামটা চেঞ্জ করে নিও। ঠিক আছে, যারা অন্য নামে জয়েন দিছো তোমরা নিজেদের নামে জয়েন দাও। amazon.com, একটু নিজেদের নামে জয়েন দাও। ঠিক আছে, আমি এরকম বললে কি করবো জানো, মানে বলবো যে ঠিক আছে তোমাদের ভিডিও অন করে ক্লাস করো তোমরা। হ্যাঁ, এটা বলবো, এরকমটা করিও না। ওকে। আচ্ছা, এরপরে আহ 11 নম্বর, নিচের কোনটির পার্থক্যের জন্য আহ তাপ শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়? তাপ শক্তি মূলত কি কি করে? বেশি তাপমাত্রার এলাকা থেকে কম তাপমাত্রার এলাকাতে ছুটে যায়। বেশি তাপমাত্রার এলাকা থেকে, তাপমাত্রা যে কথা, উষ্ণতা সেম কথা। তাহলে কোনটির পার্থক্যের উপরে? তাপমাত্রার পার্থক্যের উপরেই তাপ শক্তি কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাই এটা কি হবে, তাপমাত্রা বা উষ্ণতা। পদার্থের আয়তন, রোধ, চাপ, এগুলো হচ্ছে তাপমাত্রিক ধর্ম। একজন রোগীর দেহের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন, ফারেনহাইট থেকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। আনসার হচ্ছে 312। তোমরা তাও করে দেখেও কত হয় তোমরা বুঝবা। তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুই তাপমাত্রাকে স্থির ধরা হয় সেগুলো বলে স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক দুই প্রকার, নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর ওই স্থিরাঙ্ক গুলোকে বলা হয় কি, মানে ওই তাপমাত্রা গুলোকে বলা হয় কি, স্থিরাঙ্ক। দুইটা ফিক্স স্থিরাঙ্ক আছে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আচ্ছা, কোনো কিছুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত যত কেলভিন স্কেলে তার থেকে কি কি থাকে, 273 কেলভিন কি থাকে, বেশি থাকে। পদার্থের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি কয়টা অংশে বিদ্যমান? দুইটা অংশে। পদার্থের অণুগুলোর মধ্যে দুইটা অভ্যন্তরীণ শক্তি থাকে। একটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তিটা কেন থাকে জানো? তাপ দিলে তার মধ্যে যেটা ছোটাছুটি হয় সেটার জন্য গতিশক্তিটা পায়। আর বস্তুটা যে ফিক্সড থাকে না, বসে থাকে না, ওটা হচ্ছে স্থিতিশক্তি। অভ্যন্তরীণ শক্তি দুই প্রকার, গতিশক্তি আর অভ্যন্তরীণ শক্তি। তোমরা চাইলে কথাটা লিখে রাখতে পারো, আমি বলি তোমরা একটু করে লিখো কথাটা। তোমরা চাইলে কথাটা লিখে রাখতে পারো। অভ্যন্তরীণ শক্তি দুই ধরনের শক্তির যোগফল। একটা হচ্ছে তাপীয় শক্তি, যা এলোমেলো ভাবে বিচরণশীল অণুগুলোর গতিশক্তি। তাপ দিলে যে একটা গতিশক্তি পায় ওই ওই জিনিসটা। আর হচ্ছে কি আণবিক স্থিতিশক্তি। টোটাল দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে কি স্থিতিশক্তি। ঠিক আছে। আচ্ছা, অবন্তী দেবী বলছে 15 নম্বরটা বুঝাই দেওয়ার জন্য, কোনো যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত কেলভিন স্কেলে তার থেকে কত বেশি। ওই যে আহ মনে করো 20 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে নিতে চাও, কি করো তুমি, 20 যোগ 273 যোগ করো না, ওটা আর কি। সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কত বেশি থাকে, 273 বেশি থাকে। ঠিক আছে, ওটা বলছে। আচ্ছা, এরপরে 17 নম্বরে চলে যাচ্ছে। গ্যাসীয় পদার্থের অণুগুলোর একটু মধ্যে, কম আওয়াজ। সাউন্ড অফ রাখতে পারবো। গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে নিচের কোনটি নেই? গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে কি কি থাকে না, কোন জিনিসটা থাকে না? ওরা কি স্থির থাকে? ওদের আকর্ষণ বল আছে, একটার সাথে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করে, যদি সেটা খুবই শুনতেছো? একটু কম আওয়াজ। আকর্ষণ বল আছে। পরস্পরকে বিকর্ষণ করে বলে তো অনেক দূরে থাকে, তাহলে বিকর্ষণ বলও আছে।
অণুগুলোর মধ্যে প্রচুর গ্যাসীয় পদার্থগুলোর একটা কণ এখানে থাকলে একটা কণ এখানে, একটা কণ এখানে, একটা কণ এখানে, একটা কণ এখানে, অনেক দূরে দূরে থাকে, এদের অনেক গতিশক্তি থাকে। তাহলে নাই কোনটি বিভব শক্তি, এরা ফিক্স থাকতে পারে না। ও হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা মতো তিরিং 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 করে। কারণ এদের অনেক বেশি বিভব এদের বিভব শক্তি নাই বললেই চলে। দুইটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে, আন্তঃআণবিক দূরত্ব মানে বেড়ে গেলে অনেকেই বলবে, মানে আচ্ছা তোমরা বলো দেখি 18 আনসার কি হবে। আচ্ছা ঐতিহ্য একটা দিচ্ছে, এটা ভুল বলেছো। 18 আনসার দেখি তোমরা আমাকে আমাকে চ্যাট বক্সে বলো তো দেখি, মুখে বলিও না, চ্যাট বক্সে বলো 18 নাম্বার আনসারটা, দেখি কয়জন দিতে পারো। খালেদ, তুমি দাগাচ্ছ, এখানে দাগাও না প্লিজ। মানা করেছে বাবা। দুটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে নিচের কোণটি বেড়ে যায়। সাউন্ড অফ রাখো, এটা কে কে করছো? আরিফা, সাউন্ড অফ রাখো। তখন সেক্ষেত্রে আকর্ষণটা বেড়ে যায়। দারুণ বলছিস মিশ্রিয়া। আচ্ছা, ও যেটা বলছে আমি তোমাদেরকে এটা তাহলে আরেকটু ক্লিয়ার করি। মনে করো একটা পদার্থের মধ্যে দুইটা অণু পরস্পরের মধ্যে এই দূরত্বে আছে, এই দূরত্ব থেকে তারা পরস্পরকে কি করছে, আকর্ষণ করতেছে। তুমি যদি এদের দূরত্বটা যদি আরো বাড়াই দাও, এদের দূরত্বটা যদি বাড়াই দাও, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণটা কি, মানে শক্তিটা কি আরো বেড়ে যাচ্ছে না? মানে ওরা আরো জোরে পরস্পরের টানছে না আরো কাছে নিয়ে আসার জন্য, এটাই বলছে। ঠিক আছে, আন্তঃনবিক দূরত্ব যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে আকর্ষণটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। তোমরা বলতে পারো স্যার আমরা তো জানি আন্তঃনবিক দূরত্ব বেশি মানে আকর্ষণ কম থাকা। হ্যাঁ, এটা অবশ্যই, কিন্তু ওটা বলছে না। দুইটা অণুর মধ্যে আগে থেকে থাকা আন্তঃনবিক দূরত্বটাকে যদি আমি বাড়িয়ে দিই, তখন কি হবে এটা জিজ্ঞেস করছে। এমনিতে তো মনে করো দুইটা অণুর মধ্যে যদি আন্তঃনবিক মনে করো এটার একটা দূরত্ব, এটার আরেকটা, এদের দূরত্বটা অনেক বেশি, এই দুটো অণুর দূরত্ব থেকেও এই দুটো অণুর দূরত্ব অনেক বেশি, তাই এদের আন্তরিক আকর্ষণ, এদের আন্তরিক আকর্ষণটা বেশি কিন্তু এদের আন্তরিক আকর্ষণটা কম। এখন এই অবস্থায় তুমি যদি এর দূরত্বটা আরো যদি বাড়িয়ে দাও, তাহলে এর আকর্ষণটা কি আরো বেড়ে যাবে, কিন্তু এর সাথে আন্তরিক শক্তিটা কি থাকবে, অবশ্যই কম থাকবে। এটা বলছে আন্তরিক দূরত্ব বেশি মানে আকর্ষণটাও কম, কিন্তু দুইটা অণুর মধ্যে যদি তুমি আন্তঃনবিক দূরত্ব যেটা ছিল সেটা যদি বাড়িয়ে দাও, তাহলে তাদের আকর্ষণটাও তখন কি বেড়ে যাবে, কারণ তারা পরস্পর কি করছে, আকর্ষণ করতেছে। বলো বুঝে গেছে কিনা, বলো বুঝে গেছে কিনা। আচ্ছা, 19 নাম্বার, তাপ প্রয়োগে কোনো পদার্থের, কোন ধরনের পদার্থের সবচেয়ে বেশি হয় তাপ প্রয়োগ করলে, তাদের প্রসারণ সব থেকে বেশি হবে যারা আগে থেকে দূরে দূরে আছে গ্যাসীয় পদার্থের। ঠিক আছে, আচ্ছা শ্রেয়ান আবার জিজ্ঞেস করলো, মানে বুঝো জিনিসটা। মনে করো এটা এক ধরনের অণু, এদের মধ্যে এই আন্তঃনবিক দূরত্ব, এটা হচ্ছে মনে করো প্রথম অণুর কথা বলছি, আর এটা মনে করো দ্বিতীয় অণু, অন্য দুইটা অণুর কথা বলছি। এদের আন্তঃনবিক আকর্ষণটা, দূরত্বটা বেশি মানে কম এর তুলনায়, তাহলে এদের আন্তঃনবিক শক্তিটা বেশি, এর আন্তঃনবিক শক্তিটা কি বেশি। এই অবস্থায় যদি তুমি দূরত্ব যদি আরো বাড়িয়ে দাও তাদের মধ্যে, তাহলে তারা আরো জোরে নিজেদেরকে কি টানবে না আরো কাছে নিয়ে আসার জন্য, এদের আকর্ষণটা কি বেশি থাকবে। আর এদের তো আগে থেকে আকর্ষণটা এর তুলনায় কম ছিল, তো যদি এই যদি দ্রুত যদি বাড়ায় দিই এটারও আকর্ষণ বাড়বে কিন্তু এর তুলনায় কম থাকবে। এটা এটাই বলছি। মানে এর আন্তঃনবিক দূরত্ব যদি বাড়াই দিই, আকর্ষণটা তখন কি আর বেড়ে যাবে। শ্রেয়ান বুঝা গেছে? শ্রেয়ান, ওকে, ভেরি গুড। আচ্ছা,
বুঝা গেছে। 20 নাম্বার, কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে এদের গতিশক্তিটা বেড়ে যাবে, ওরা অনেক দ্রুত ছুটোছুটি করবে, গতিশক্তিটা কি বেড়ে যায়। তামার ক্ষেত্রে প্রসারণ সহগ, এটা মুখস্থ। 21-এর ক, তামার ক্ষেত্রে প্রসারণ সহগ হবে কত, এটা। আচ্ছা, এরপর 1 মিটার দৈর্ঘ্যে লোহার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, তাহলে এটা হচ্ছে লোহার কি আপেক্ষিক তাপ, লোহার কি আপেক্ষিক তাপ, এটা ডিরেক্ট মুখস্থ হচ্ছে কত, এটা। ইস্পাতের আয়তন প্রসারণ সহ এত হলে, মানে তোমাকে গামা দেওয়া আছে, ক্ষেত্রফল প্রসারণ বিটা বের করতে হবে। আমরা জানি বিটা বাই, মানে এখানে কার সাথে কার সম্পর্ক, বিটার সাথে গামার সম্পর্ক। বিটা বাই 2 সমান গামা বাই 3, গামার মানটা বসালে বিটাটা চলে আসবে। লাবণ্য বলছে 20 নাম্বারটা বুঝাতে, তোমরা তো বুঝতেছো, তাপ প্রয়োগ করলে ছোটাছুটি বেড়ে যাবে না, ছোটাছুটি বেড়ে যাবে মানে কি গতিশক্তিটা বেড়ে যাবে, কেমন। আচ্ছা, এরপরে 24, তরল ও পাত্র। মনে করো সমান প্রসারণশীল, তরল যেরকম প্রসারিত হয় তাপ পেলে, পাত্রটাও, ওই তরলটা যে পাত্রে নিছি সেটারও প্রসারণ কি হচ্ছে, সেম হচ্ছে। তরলের প্রসারণ যা, পাত্রের প্রসারণ যদি তা হয়, তাহলে এদের আপাত দৃষ্টিতে প্রসারণটা হচ্ছে বলে মনে হবে না, তাহলে কি মনে হবে, শূন্য বলে মনে হবে। পাত্র যতটুকু প্রসারিত হচ্ছে, তরলও ততটুকু প্রসারিত হচ্ছে, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে এটা প্রসারিতই হচ্ছে না, তাহলে কি হবে, শূন্য হবে। ওকে, প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে কোনটি সঠিক হবে। প্রকৃত প্রসারণ হচ্ছে আপাত প্রসারণ যোগ গ্লাসের প্রসারণ, পাত্রের প্রসারণ, এই মানে অ্যাপ্রক্সিমেট প্রসারণ যেটা, সেটা আর কি, আর হচ্ছে রিয়েল, আর ফর রিয়েল, জি ফর গ্লাস। গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি, তোমরা খেয়াল করে দেখো গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করে, কেন পানি ব্যবহার করে, স্যার পানিটা সহজলভ্য সেই কারণে। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, কিন্তু এত দামি একটা গাড়ি, সেখানে সহজ জিনিস তুমি কেন দিবা, কঠিন জিনিস দাও। পানি কেন ইউজ করছো, কারণ পানির আপেক্ষিক তাপটা উচ্চ অনেক বেশি, আপেক্ষিক 4200। ফ্রিতে তুমি 4200 পরিমাণ কি পাচ্ছ, তাপ পাচ্ছ। এই যে পানি, পানি ধরলে কি ঠান্ডা লাগে, তাপ নেই, আপেক্ষিক তাপ অনেক বেশি বলে। তাপ ধারণ ক্ষমতা বস্তুর কোনটির উপর নির্ভর করে, সরি কোনটির উপর অনির্ভরশীল, ইম্পর্টেন্ট, অনির্ভরশীল। তাপ ধারণ ক্ষমতা মনে আছে, 1 কেজি ভরের, তাহলে ভর ডিপেন্ড করে। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে কিসের উপর নির্ভর করে, একটা নির্দিষ্ট উপাদানের বস্তুর উপর নির্ভর করে, ভর এম এর উপর নির্ভর করে, তাপমাত্রা সি এর উপর নির্ভর করে। তাহলে নির্ভর করে না কিসের উপরে, তার আকারের উপর, এটা কত বড় বা কত ছোট এগুলোর উপর ডিপেন্ড করে, আকারের উপর নির্ভর করে, এটা হচ্ছে আনসার। দেখো তো এতটুকু তো সবাই ভালো করে বুঝতে পেরেছো কিনা, সবাই একটু এতটুকু ভালো করে বুঝতে পেরেছো কিনা দেখো। তোমাদের যাদের ফ্রেন্ড এখনো জয়েন দেয়নি ওদেরকে একটু ফোন করে বলে দিতে পারো জয়েন দেওয়ার জন্য, ঠিক আছে, একটু জয়েন দেওয়ার জন্য বলতে পারো, যারা হয়তো ম্যাচটা খেয়াল করেনি সকাল থেকে। তাপ ধারণ ক্ষমতা বস্তুর কোনটির উপর নির্ভরশীল, মানে অনির্ভরশীল, আকারের উপর অনির্ভরশীল, আকারের উপর সে কি করে না, নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে, যে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা দেখলেই হবে, দুটা সংজ্ঞা পড়াছিলাম না, একটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা থার্মাল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপ ভরের উপর নির্ভর করে না, আর তাপ ধারণ ক্ষমতা এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে উপাদান, তাপমাত্রা এবং কি ভরের উপর নির্ভর করে, আকারের উপর নির্ভর করে না। আপেক্ষিক তাপ কি ধরনের, আপেক্ষিক তাপ কি ধরনের হবে, বস্তুর উপাদানের বৈশিষ্ট্য। তাপমাত্রার বৈশিষ্ট্য তো বলা যেত। আচ্ছা, ব্যাপার আছে না, শুধুমাত্র তাপমাত্রা, মনে করো আমি তামার বা ধরো পানির, পানির আপেক্ষিক তাপ কত, 4200। পানির আপেক্ষিক তাপ 4200 মানে কি, 1 কেজি ভরের পানির তাপমাত্রা
1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপ দিতে হচ্ছে। আবার আহ তামাটা তো ভুলে গেছি। বরফের 2100, তো তার উপাদানের উপর নির্ভর করছে না, কি সে কোন উপাদানের উপরে কি নির্ভর করতেছে। এটা তো সেম, 1 কেজি ভরের 1 কেলভিন বাড়াতে একই জিনিস, তাপমাত্রার উপরে নির্ভর থেকেও বেশি নির্ভর করছে কি বৈশিষ্ট্যের উপরে, উপাদানের বৈশিষ্ট্যের উপরে কি নির্ভর করে। আর নাম্বারটা হচ্ছে কি পাও। কেমন? আশা করি বুঝতে পারছো, না বুঝলে বলতে পারবা। কারণ এটা তো 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটাই আপেক্ষিক তাপ, এখানেও 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা আপেক্ষিক তাপ। তাহলে তাপমাত্রার বৈশিষ্ট্যের উপর থেকেও বেশি ডিপেন্ড করতেছে উপাদানের বৈশিষ্ট্যের উপর, এগুলো না, এগুলো তো একদমই না। এই দুইটার মধ্যে তোমাদের গন্ডগোল হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। নিচে কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? তোমরা চারটা একটু করে মুখস্থ রাখবা, মুখস্থ রাখলে এখান থেকে বলে দিতে পারবা কোনটা। আমার আনসার হচ্ছে পানি। ঠিক আছে, 30 নাম্বার। দেখো, এটা একটু জানার আছে। 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ লাগে কত? 4200 জুল, যেটাকে আমরা লিখতে পারি 4.2 ইন্টু 10⁻³ আর এখানে 10 কেজি। তাহলে 10 কেজির জন্য লাগবে কত? 4200 ইন্টু 10, মানে 4200 আর একটা শূন্য আসবে, তাহলে 4.2। এরপরে কয় ঘর, এখানে কয় ঘর আসছে? 4 ঘর, তাহলে 10⁻⁴। 4.2 ইন্টু 10⁻⁴। সীসার আপেক্ষিক তাপ এত, 4 কেজি ভরে সে দাম এত বাড়াতে কত জুল তাপ? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। সবাইকে গুণ করে দিলে তোমার কিউর মানটা চলে আসবে। 31 আনসার হচ্ছে 1। ঠিক আছে, তোমরা এগুলো একটু নোট করে নিও, রিকোয়েস্ট করতেছি। কেজি ভরের তাপ ধারণ ক্ষমতা কত জুল? তাপ ধারণ ক্ষমতা এস জুল। বলতে পারো স্যার কেমনে? সি সমান কি কিউ বাই এস না, ইফ আই নট রং? সি সমান, আচ্ছা আমাকে একটু সূত্রটা একটু করে বলো। 1 কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাই তো এই যে তাপ ধারণ ক্ষমতা, তাই তাই না? তাহলে কেজি, আর এটা তো নিচে যাবে, তাই কি না? মনে করো কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা আহ 1 কেলভিন বাড়াতে তাপ লাগে মনে করো 5 জুল। জাস্ট কথা কথা বলছি, 5 জুল। তাহলে 1 কেজি ভরের কোনো তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু লাগবে? 5/mx না? আমি তো ঠিক লিখছি, বা একটু করে ব্যাখ্যা দাও। কারণ আমরা জানি তাপ ধারণ ক্ষমতা সি ইজ ইকুয়াল টু কি এম এস। স্পেসিফিক হিটে কোনো ভর নেই, ওই স্পেসিফিক হিটের সাথে ভর যদি গুণ করি তাহলে আমরা তাপ ধারণ ক্ষমতা পাই। সি ইজ ইকুয়াল টু এম এস। ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু কি হবে? এম এস হবে। দেখো, এই এখন জয়েন করছে সামোয়ান নামে কেউ একজন অভদ্র ছেলে বা মেয়ে, সে জয়েন করে এখানে আঁকাআঁকি শুরু করছে। তা আমার উচিত না একে ব্লক দিয়ে দেওয়া? তোমরা বলো, ব্লক দিয়ে দেওয়া উচিত না? ঠিক আছে, আচ্ছা। আমি ওই, এখন তোমরা জয়েন দিছো ঠিক আছে, আমি এখন থেকে আমার লিঙ্ক গুলো সবগুলো দিব আগস্ট মাসের গ্রুপগুলোতে। ঠিক আছে, আমরা জুন ক্লাসে সবগুলো রেকর্ড দেব কোথায়? আগস্ট মাসের গ্রুপগুলোতে। সে দেখো, মানে এখনো পর্যন্ত তার নামটা চেঞ্জ করতেছে না। হবে, আচ্ছা। এরপরে দেখো তাপ ধারণ ক্ষমতা, এটা তো আমরা একটু আগে বলছি। কি সি সমান এম এস, খুঁজে দেখো কোথায় সি সমান এম এস টা। এই সি সমান এম এস।
34 নাম্বার, তাপ ধারণ ক্ষমতা কোনটির সাথে নিচের কোনটির সাথে সম্পর্কিত? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে ভর ইনটু তাপ, লিখতে হবে যে সি সমান এম এস। কেমন? আচ্ছা, 35 নাম্বার, ভিন্ন তাপমাত্রার দুইটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে সেখানে তাপের আদান প্রদান ঘটবে। দেখিও অনেকজন তাপমাত্রা লিখে ফেলে, বাবা তাপমাত্রা না, বড় তাপমাত্রার বস্তু থেকে ছোট তাপমাত্রার বস্তুতে আদান প্রদান ঘটে। কিসের আদান প্রদান ঘটে? তাপের আদান প্রদান ঘটে। ঠিক আছে, কোনো বস্তু যদি তাপ অপসারণ করে ফেলা হয়, তাপ যদি অপসারণ করে ফেলি, কোনো বস্তু থেকে যদি তাপ অপসারণ, তাহলে তার তাপমাত্রা কমে আর কি, তাপমাত্রা কম, হ্যাঁ তাপমাত্রা কম। তুমি যদি তাপ নিয়ে ফেলে তার তাপমাত্রা আস্তে আস্তে কি কমতে শুরু করবে। ঠিক আছে, যদিও তাপমাত্রা ভিন্ন জিনিস, কিন্তু তাপ নিয়ে ফেললে তাপমাত্রা কমবে, তাপ দিলে তাপমাত্রা বাড়বে। ঠিক আছে, তোমাদের এই মিটিংটা শেষ হলে তোমরা অবশ্যই 10 বা 11 মিনিট পরে জয়েন দিবা সেম লিঙ্কে, কেমন? আচ্ছা, 37 নাম্বার, অসম তাপমাত্রার দুইটি বস্তু তাপীয় সংস্পর্শে থাকলে বেশি তাপমাত্রার বস্তু কোন কি করে? দুইটা অসম তাপমাত্রা মানে দুইটা ভিন্ন তাপমাত্রার দুইটি বস্তুকে যখন আমরা একসাথে আনবো, বেশি তাপমাত্রা বস্তু তাপ ছেড়ে দিবে, তাপ ছাড়বে, তাপ বর্জন করবে। তাপমাত্রা বর্জন, তাপমাত্রার কোনো কথা বলতেই পারবে না তোমরা এখানে, তাপ বর্জন করবে। বেশি তাপমাত্রা বস্তু তাপ ছাড়ে, কম তাপমাত্রা বস্তু তাপ গ্রহণ করে। ওকে, অবন্তি 35 নম্বরে চলে গেছে, ভেরি গুড। আচ্ছা, 38, পদার্থের অবস্থা ঐতিহ্য খুব দারুণ, ও একদম যেটা বলছে সেটা আনসারটা ধুমধাম দিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে। সে যদি বসো কি একটা আনসার দিতে দেখি। আচ্ছা, 38, পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কোনটির প্রভাব উল্লেখযোগ্য? পদার্থের অবস্থার পরিবর্তন হয় তাপের কারণে। হ্যাঁ, তাপ, যে তাপের যেহেতু পরিবহন হয় তাপের, সেই জন্য এটাই উল্লেখযোগ্য। বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে হয়? 39 আনসারটা তোমরা দাও। কে কি বলতে পারবা? মিফতাহুল জান্নাত বলো কি কি বলো, মিফতাহুল জান্নাত বলো কি কি। একদম এখানেই দাগাই তুলছে। আচ্ছা, এমনটা করিও না, আমি মানা করছি না, ওখানে আনসার দিলে হবে। মিফতাহুল জান্নাত বলো তো কি কি। দুইটি, আচ্ছা দুইটি আনসার দিলে, দুইটি বলো তো কি কি। পারবা? মিফতাহুল জান্নাত বলতে পারবা? তুমি আনসার দিচ্ছ দুইটি, ঠিক আছে, কি কি? বাষ্পীভবন দুইটি, শ্রেয়া বলো। শ্রেয়া তাড়াতাড়ি বলো, বাষ্পীভবন কয়টি পদ্ধতি হতে পারে? তুমি আনসার দিচ্ছ দুইটি, কেন, কি কি বলো। বাষ্পীভবন সাধারণত দুইটি হয়ে থাকে, একটা হচ্ছে আহ একটা কঠিন অবস্থা হয়ে থাকে, একটা তরল অবস্থায় হয়ে থাকে, মানে যেগুলো হচ্ছে দুটাই গ্যাসীয় পদার্থে পরিণত হয়। কঠিন আর তরলে হয়, বাষ্পতে হয় না। তাহলে এটা দিয়ে শুরু করি, বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে হয়? দুইটি পদ্ধতিতে, পদ্ধতিগুলো একটু করে লিখো। প্রথমটা হচ্ছে কি বাষ্পে পরিণত, দ্বিতীয়টা হচ্ছে ফুটন। বাষ্পীভবন বা যৌগের বাষ্পীকরণ হলো পদার্থকে তরল পর্যায় থেকে বাষ্পে রূপান্তর করা। বাষ্পীভবনের দুইটি প্রকার আছে, বাষ্পে পরিণত হওয়া এবং হচ্ছে কি ফুটন। ঠিক আছে, পদার্থের অবস্থানের পরিবর্তনে কোনটির ভূমিকা উল্লেখযোগ্য? তাপের। পদার্থের অবস্থাটা পরিবর্তন হয় কিসের কারণে? তাপের কারণে, বেশি তাপ থেকে কম তাপের যায়, এটা তো আমরা জানি। আচ্ছা, এভাবে দিলে হচ্ছে না, এখান থেকে যায়। আচ্ছা, ওকে, তাহলে তাপের বললাম, কোনটি কম তাপমাত্রায়, কম তাপমাত্রায় গলে? মোম, তামা, লোহা না বরফ? বরফকে একটু করে তাপমাত্রা দিলে সে কি গলতে শুরু করে, বরফ খুব তাড়াতাড়ি গলে যায়। ঠিক আছে, তাহলে কি হবে? বরফ। মোম, তামা ইত্যাদি বস্তুর গলনের সময় আয়তন হ্রাস পায়, কেন? চাপ বাড়ালে
আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাপ দিলে তার আয়তনটা বেড়ে যায়। যেমন পানির ক্ষেত্রে তাপ দিব, আয়তনটা কি বেড়ে যাচ্ছে, তাপ কমাবো, আয়তনটা কমে যাচ্ছে। কিন্তু মোম আর তামার ক্ষেত্রে কি ঘটে? মোম, তামাটা বাদ দাও, মোমের ক্ষেত্রে কি ঘটে? তুমি যখন তাপ দাও এর আয়তনটা কমে যায়, এবার সেটা আস্তে আস্তে কি ছোট হয়ে যাচ্ছে, মানে আয়তনটা মানে ছোট হয়ে যাচ্ছে বলতে কি মানে মোমের অস্তিত্বটা কম, অস্তিত্বটা কি কম পাওয়া যায় মোমের, তার মানে আয়তনটা কি আস্তে আস্তে কি কমে যায় মোমের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে উল্টো সম্পর্ক, চাপ বাড়লে গলনাঙ্কটা কি হ্রাস পায়। মোম আর তামার ক্ষেত্রে কি হবে? চাপ যত বাড়বে তার গলনাঙ্কটা তত 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 কি হ্রাস পাবে, কমে যাবে। চাপের সাথে গলনাঙ্ক এখানে সম্পর্কটা কি হবে? উল্টো হবে। পুনঃশীলীভবনের জন্য নিচের কথা কোন কথাটি সর্বাধিক মানানসই? মানে পুনঃশীলীভবন মানে কি? গলায় ফেলে আবার কি জমায় ফেলা। তুমি এটাকে গলায় ফেলবা, তাকে আবার কি করবা? জমায় ফেলবা। সেক্ষেত্রে এটার আনসার হচ্ছে কি, তুমি যখন দুইটা বরফে চাপ দিবা, দুইটা বরফে তুমি যখন চাপ দিচ্ছ সেটা তখন আস্তে গলতে শুরু করে, দেখো চাপ প্রয়োগ করলে গলতে শুরু করে। এবং তুমি যখন চাপটা যখন সরাই ফেলবা, যে জায়গাটা গলে গেছে সেটা তাপমাত্রা আস্তে কমতে কমতে সেটা কি তাপমাত্রা কমে গিয়ে সেটা আবার কি লেগে যায়, কঠিন অবস্থা প্রাপ্ত হয়। বুঝার চেষ্টা করো, চাপ দিলে কঠিন বস্তু গলে যায়, আবার চাপ নিয়ে ফেললে ওই এটি আবার কি কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এটা হচ্ছে পুনঃশীলীভবনের জন্য। আচ্ছা, লাবণ্য বলছে 42 নাম্বারটা একটু করে বুঝাতে। 42 নাম্বারটা দেখো, কি বলছে? গলনের সময় আয়তন হ্রাস পায়, যখন এটা গলায় ফেলি তখন এটা আয়তন হ্রাস পায়। এটা কি এখানে গলনাঙ্কের সাথে চাপের সম্পর্কটা দেখাতে বলছে। তো এখানে গলনাঙ্ক যেহেতু আয়তন যেহেতু হ্রাস পাচ্ছে, তো আয়তন হ্রাস কিভাবে করে বলি? আমরা দেখি না সবসময় যে তুমি যখন তাপ দিবা তখন তার আয়তন বেড়ে যায়, আমরা বিভিন্ন বস্তু বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে দেখি যখন তুমি তাপ দিচ্ছ তার আয়তনটা বেড়ে যায়। যেমন মনে করো কঠিন পদার্থ, বরফ, বরফকে তুমি যখন তাপ দাও সেটা তখন কি তরলে পরিণত হয়, তরলে তাপ দিলে সেটা কি হয়? বাষ্পে পরিণত হয়, তার আয়তনটা বেড়ে যাচ্ছে। কিন্তু মোমের ক্ষেত্রে কি ঘটে? উল্টো ঘটনা ঘটে, আয়তনটা কমে যায়। তাহলে এখানে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, তাহলে চাপ বাড়লে এর গণনাঙ্কটা কি হ্রাস পেয়ে যায়। ব্যস্তানুপাতিক সম্পর্ক, উল্টো ঘটনা। দেখো বুঝতে পারছো কিনা? চাপ প্রয়োগ করলে কিছু কিছু বস্তুর গলনাঙ্ক বেড়ে যায়, কিছু কিছু বস্তুর গলনাঙ্ক কমে যায়, কিন্তু একই কখনো থাকে না। যেমন একটু আগে বললাম, চাপ দিলে পানি গলনাঙ্কটা কি মনে করো বেড়ে যাচ্ছে, আর মোমের ক্ষেত্রে গলনাঙ্কটা কি কমে যাচ্ছে। এক একটা পদার্থের এক এক রকম, কিন্তু কখনো এমন হবে না চাপ দিলে গলনাঙ্কটা সেম থাকবে, এরকম কখনোই হবে না। তার মানে কি পরিবর্তন হবে। কারেক্ট আনসার হবে কি পরিবর্তন হয়। চাপ প্রয়োগে বস্তুর গলনাঙ্ক বাড়তেও পারে, কমতেও পারে। এই দুটোর কোনটা নিব? ওটা নিয়ে কি পরিবর্তন হয় এটা বলে দিলে কাজ শেষ। 45, নিচে কোন পদার্থটি তরল থেকে কঠিনে রূপান্তরিত কোন কোন পদার্থ? আচ্ছা, এর আয়তনটা কমে যায়, একটু আগে বলছি তরল থেকে কঠিনে করলে আয়তন কমে যায় কার? 45 ভুল দিছো ঐতিহ্য, তরল থেকে কঠিনে রূপান্তর করতেছো, আয়তন কমে যাবে, আয়তন হ্রাস পায় কার? বরফের তো হবে না বাবা, তুমি যেটা বলছো বরফ, এটা কেমন হবে বলো? মোমের। মোমের একটু আগে বললাম আয়তনটা কি কমে যায়, ঠিক আছে? গলনের ফলে আয়তন বেড়ে যায়, মানে গলে গেলে তার আয়তন বাড়ে কার? দাঁড়াও, এখানে একটা মনে হয় ভুল আছে সেরকম হলো।
45-40 নিয়ে একটু ঝামেলা আছে, সেটা নিয়ে আমরা এখন কিছু না বলি। গুগল করে দেখছো? বলো ঐতিহ্য, বলো কি পাইছো। সময় একটু লাগবে। আমরা 45-40টা একটু পরে বলছি, 46-এর আনসার দিচ্ছে ওরা মোম। হ্যাঁ, এটা দেখি কি হচ্ছে আসলে। যদি মোম হয়, অনেকের সাথে মিল, থাক থাক থাক, আর কিছুই দেব না, মাথা খারাপ হবে। আচ্ছা, অবন্তি দেবও পিছিয়ে নেই, সেও দিচ্ছে একটা গাইডের দিকে দিল। কঠিন থেকে তরল রূপান্তরিত সময়, কঠিন থেকে তরল রূপান্তরিতের সময়, কঠিন থেকে তরল আয়তন হ্রাস পায় হচ্ছে বরফের, আবার আয়তন বেড়ে যায় হচ্ছে মোমের। অনেক কনফিউশন তৈরি হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই অনেক চেষ্টা করছো, সেটা আমি একটু ভালো মতো ঘেটে দেখি আসলে কি কি হচ্ছে, দেখা যাবে। চলো পরটাতে চলে যাই। আহ সুপ্ত তাপের ফলে, এই 47 থেকে আসো। সুপ্ত তাপের ফলে অবস্থার পরিবর্তন হয়, হ্যাঁ কি না? ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে গেলে সেখানে কিসের পরিবর্তন হয়, বুঝতেছো? 0 ডিগ্রি সেলসিয়াস এর পানি, 0 ডিগ্রি সেলসিয়াস একই তাপমাত্রার, সরি কি বলি, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে গেলে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিসের পরিবর্তন হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে। এখানে একটা শুধু তাপ থাকে, এটা হলো বরফ গলানোর শুধু তাপ। এরকম শুধু তাপ আর একটা কোথায় থাকে বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা? এরকম আরো জায়গায় থাকে শুধু তাপ। একটা তো বরফের ক্ষেত্রে বললাম, আর একটা পানি থেকে বাষ্পে যাওয়ার পানি সময়। থেকে বাষ্প। কত কত এর? 100 ডিগ্রি ভেরি সেলসিয়াস। গুড। 100 এর পানি, 100 100 এর বাষ্পে যখন যায়, তখন দেখো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। আর এখানে যেটা থাকে সেটাকে বলে কি? সুপ্ত তাপ। এটা ইম্পর্টেন্ট। 48 নাম্বারটা, তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাঙ্কে চলে আসে, তখন সেটাকে বলে কি? তাপমাত্রা। বুঝছো? একটা তরল পদার্থকে তুমি তাপ দিচ্ছ, দিতে দিতে সে স্ফুটনাঙ্কে, মানে সে এখন কি ফুটতে শুরু করবে। ওই যে তাপমাত্রায় ফুটতে শুরু করে, ওই তাপমাত্রাকে মানে বলে কি, মানে ওটাকে তাপমাত্রা বলে। ওটাই বলছি। হ্যাঁ, তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছায়, তখন কোনটি স্থির থাকে? তাপমাত্রাটা কি স্থির থাকে? বলতে পারবা কেন? এটার ব্যাখ্যা কেউ দিতে পারবা? এটার ব্যাখ্যা কেউ দিতে পারবা? তরল পদার্থকে তাপ প্রয়োগ করলাম, তাপ দিচ্ছি, তরল পদার্থকে তাপ দিচ্ছি, সেটা যখন স্ফুটনাঙ্কে চলে আসে, তখন কোনটি স্থির থাকে? এই যে এটার মধ্যে, এই যে ঐতিহ্য, ভেরি গুড ভেরি গুড ঐতিহ্য। এই যে 100 ডিগ্রির পানি যখন 100 ডিগ্রি বাষ্পে যায়, এখানে তাপমাত্রাটা কি ফিক্স থাকে না? ঠিক আছে, তাপমাত্রাটা ফিক্স থাকে 100 থেকে 100, 100 থেকে 100, কেমন? এটা আর বলছি না। নিচের কোনটি তাপ, নিচের কোনটি তাপমাত্রাকে অপরিবর্তিত রাখে? তাপমাত্রা অপরিবর্তিত থাকে কিসের ক্ষেত্রে? শুধু তাপের ক্ষেত্রে। বরফ পানি এবং কি পানি বাষ্প, এখানে কি থাকে? শুদ্ধ তাপ। শুদ্ধ তাপের ক্ষেত্রে তাপমাত্রাটা কি থাকে? ফিক্স থাকে, চেঞ্জ হয় না। 50 নাম্বার, চাপ কমালে বাষ্পায়ন হারটা কি বেড়ে যায়? চাপ যদি আস্তে করে যদি কমাতে থাকি, তখন বাষ্পায়ন হারটা কি হবে? দ্রুত হবে। বাষ্পায়নটা কি খুব দ্রুত হবে। চাপটা কমাই দিতে হবে। না, হ্যাঁ, এক না, ঠিক আছে, দুই হবে। চাপ যদি কমে যায়, বাষ্পায়ন হারটা কি বেড়ে যাবে। কোন তরলের বাষ্পায়ন এখানে সবচেয়ে বেশি হবে? ধুম করে বাষ্পায়ন হয়ে যায় কে? পারিজাত, ভেরি গুড। ধুম করে বাষ্পায়ন হয়ে যায় কে? 51 নাম্বারের আনসার কেউ দিতে পারলে দাও। পারিজাত বলে ফেলছে। ভেরি গুড শ্রেয়ান, পারিজাত, অবন্তী দেবী, ভেরি গুড। উদ্বায়ী পদার্থের ধ্রুবদ্বীপ লাবণ্য, না লাবণ্য হয়নি, খালেদ মোর্শেদ হয়নি। কেন? ও ডিরেক্ট কঠিন থেকে বাষ্প হয়ে যায়,
অন্যগুলোকে কঠিন থেকে তরল হতে হয়, তরল থেকে বাষ্প হতে হয়, ঝামেলা না। আর এই ডিরেক্ট কি কঠিন থেকে বাষ্প হয়ে যায়। ঠিক আছে, তাই এটা উদ্বায়ী তরল। ক নাম্বারটা, স্যার উদ্যায় মানে কঠিন থেকে সরাসরি বাষ্পে না? হ্যাঁ সহজের বাষ্প, তাই তার উদ্যায় তরল কেমনে? তরল থেকে বাষ্প এমনি তো হয়। এটা একটা কথা। উদ্বায়ী তরল কেন হয়? উদ্বায়ী তো কঠিন পদার্থ হয়। হ্যাঁ। এটা তো এটা তো ভেবে দেখি নাই, ওরা আনসার দিয়েছে উদ্বায়ী তরল। এটার একটা যুক্তি আছে। উদ্বায়িত স্যার কঠিন থেকে স্যার বাষ্প হয়, এটা তরল কেন দিল? উদ্বায়ী তরল আছে তো মনে হয়, দেখি তো উদ্বায়ী তরল, আমি একটু সার্চ দিই। উদ্বায়ী তরল, বেঁচে গেছে, ইজ্জত বাঁচাইছে। ব্রোমিন একটা উদ্বায়ী তরল। পারদ, তারপর হচ্ছে উদ্বায়ী মানে জানি পেট্রোল, অ্যালকোহল, এসিটোন, এগুলো হচ্ছে উদ্বায়ী তরল। হ্যাঁ, অ্যালকোহল তরল না, এটা এটা ডিরেক্ট কি বাষ্প পরিণত হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব দারুণ। উদ্বায়ী তরল, ইজ্জত বাঁচাইছে। 51 ক হবে। এটা এর সবচেয়ে বাষ্পের হার বেশি। সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি ডিরেক্ট আনসার গুলোর কাছে। অনেকক্ষণ হয়ে গেছে। আমরা কত পর্যন্ত পড়াইছি? 51। বাষ্পায়নের হার সবচেয়ে বেশি কি উদ্বায়ী তরল, মানে উদ্বায়ী পদার্থের, ওই যে নিশা তলের, সেজন্য নিশা তল আনসার। শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন? যেহেতু বায়ুমণ্ডলে পানি কম থাকে, জলীয় বাষ্প কম থাকে, তাই কম থাকে। টেনে নেয়। জলীয় বাষ্প কম থাকে মানে শুষ্ক থাকা, স্যার শুকনো 52 থাকে। নাম্বার 3 হবে না? অ্যালকোহল 52। আপনি তো না, এখন বললেন না অ্যালকোহল। অ্যালকোহল তো উদ্বায়ী তরল, আর নিশা তল কি উদ্বায়ী পদার্থ। ও আচ্ছা আচ্ছা। বুদ্ধি দিয়ে কথা বলতে হবে, কেমন? ইফ ইউ হ্যাভ, ওকে। দেন নিষেধন বুঝলাম। 53 বুঝছি। 2 টুকরা বরফ একত্রে ধীরে চাপ দিয়ে জোড়াল, হ্যাঁ চাপ দিলে, 2 টুকরা বরফ একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ কি? এর এর সংযোগস্থলে কি গলনাঙ্কের পরিবর্তন হয় চাপের কারণে? বাষ্পীভবন হওয়ার সুযোগ নাই। বাষ্পীভবন কেমন হবে? বরফগুলো কি বাষ্পে পরিণত হয়ে যায়, তরলে পরিণত হয়, গলে যায়, কিন্তু বাষ্পে পরিণত হয় না। পুনঃশীলতার 1/3। পুনঃশীলীভবন মানে কি গলে গিয়ে আবার তারা কি জমে যায়। ঠিক আছে, তাহলে 1/3, এটা মনে হয় বুঝতে পারছো। 55 নাম্বার আনসার হবে না। বাষ্পায়নের ক্ষেত্রে তরলের উপরিতলের ক্ষেত্রে বেশি, হ্যাঁ এটা তো বলছি। এই বাষ্পায়নের ক্ষেত্রে উপরিতলের ক্ষেত্রে যদি বেশি হয়, বাষ্পায়নটা কি দ্রুত হয়। হ্যাঁ, আরগুলো হচ্ছে না। 17 নাম্বার, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আমরা জানি। তাপের একক জুল, সেটা আমরা জানি। উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপ কি প্রবাহিত হয়, এটা আমরা জানি। 1 2 3 তিনটাই হবে। আর আলফা বিটা গামা সম্পর্কটা তোমরা হয়তো সবাই জানো। আলফা বিটা গামা সম্পর্ক, আলফা বিটা গামা 1 2 3, এখান থেকে তোমরা সমীকরণ মিলে নাও। সমীকরণ মিলালে তোমার এখানে চলে আসবে আশা করি। এরপরে 59 একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এটা। হ্যাঁ, শেষ। এ তে 4 ডিগ্রি, সি তে 20 ডিগ্রি। খেয়াল করো, এ তে 4 ডিগ্রি, সি তে হচ্ছে কি 20 ডিগ্রি। এ ও সি পাত্রে কিছু পানি বি পাত্রে নেওয়া হলো। এ এবং সি পাত্রে কিছু পানি কোথায় নিলাম? বিতে নিলাম, বাদ দাও। এ পাত্রে ডান হাত দিলাম, সি পাত্রে দিলাম বাম হাত, ডুবিয়ে সেটাকে কোথায় আনলাম? বি পাত্রে আনলাম। ওই যে নিরপেক্ষটা আনলাম। তাহলে সি পাত্রের তাপমাত্রা, সিটা কিসে দেওয়া আছে? সেলসিয়াসে। কিসে কনভার্ট করবো? ফারেনহাইট। এটা আমরা পারবো। এখন কোষের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আচ্ছা আমরা আনসারটাই দেখি। ঠিক আছে কিনা দেখি। সি পাত্র তাপ ছাড়ে, হ্যাঁ সি পাত্র তাপ কেন ছাড়ে? যেহেতু সি পাত্র তাপমাত্রা বেশি, তাই সে তাপ ছাড়ে। ওকে। ডান হাত ও পানি তাপ গ্রহণ করেন। ডান হাত, ডান হাত কোথায় দিছি? এই পাত্রে দিয়েছি না। এই পাত্রের তাপটা কি কম, ডান হাতকে আমরা কোথায় দিছি? এই পাত্রে, যার তাপমাত্রাটা কি কম। তো ডান হাত তাপ গ্রহণ করে, কথাটা কি সত্য? ইয়েস স্যার। বলো, ব্যাখ্যা দাও।
স্যার এই পাত্রের তাপ কম ছিল না, তো সেই পাত্রের তাপগুলো ডান হাত গ্রহণ করবে না? সি পাত্রে তো ডান হাত ছিলই না, বাম হাত ছিল। এটা বলতে পারি, হ্যাঁ, ডান হাতের তাপমাত্রা যেহেতু কম, এ আমি ডান হাতকে কোথায় দিচ্ছি, ডান হাতকে আমি কোথায় দিচ্ছি দেখো, ডান হাতকে কোথায় দিচ্ছি, এ পাত্রে যার তাপমাত্রা হচ্ছে 4 ডিগ্রি, তাহলে ডান হাতের তাপমাত্রা কম। যেহেতু ডান হাতের তাপমাত্রা কম, সেহেতু আমরা বলতে পারি ডান হাত তাপ গ্রহণ করবে আর পানি তাপ গ্রহণ করবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ক ক বলা যায়। স্যার 3 হবে না? 3ও তো হবে। ঠিক হওয়ার কারণ বলো। ডান হাতের যে বি পাত্রের পানিটা, কারণ বি পাত্র নিরপেক্ষ ছিল না, আর ডান বি হাত তো পাত্র, হ্যাঁ, 4 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটাও বলা যাবে। দেখি তো, ডান হাতের চেয়ে বি পাত্রের পানি তাপমাত্রা কম। আচ্ছা দেখি তো, এ হচ্ছে 4, সি হচ্ছে 20, ডি হচ্ছে, এদের মাঝামাঝি কিছু একটা ধরি 10। আচ্ছা, আচ্ছা, তাইলে ডান হাতের চেয়ে বি পাত্রের পানি, না, কেমনে বাবা, কেমনে বেশি হবে বাবা, বুঝতেছো? এ আর সি দেওয়া আছে, এ আর সি কে তুমি বি পাত্রে আনতেছো, তো এর থেকে বি বেশি হবে না? ওই যে কি বলছিলাম, ওই যে মিশ্রণের তাপমাত্রা কি হয়, বেশি থেকে কম হয়, কম থেকে বেশি হয়, বলছিলাম না? মামনি কে বলছে আমি ঠিক জানি না, ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছে? এটা হবে না, গ হবে না তো। ডান হাতের তাপমাত্রা কত, 4, তো 4-এর থেকে বি বেশি না? এখন আর কথা বলে না। ওকে, গেল গা। ওকে, ইয়েস স্যার বলে দিয়েছে, ভেরি গুড। পিন্টু রেল লাইনের উপর দিয়ে হাঁটছে, তাকিতাম, হাঁটার সময় সে নিচের দিকে তাকালো, লক্ষ্য করলো রেল যখন কথা, রেল লাইনের মাঝে ফাঁকা রাখার কারণ কি, যেহেতু লোহার প্রসারণ হয়, এটা সত্য, ঠিক আছে। রেল লাইনের প্রসারণ কারণ কি, অনেক কারণ, অনেক রোদ পড়ে, চাকার ঘর্ষণ হয়, লোহায় লোহায় কেমনে ঘর্ষণ হয়, চাকার ঘর্ষণ হচ্ছে বাবা, দুইটা লোহার মধ্যে কি ঘর্ষণ হচ্ছে, লোহাগুলো একটা এখানে একটা এখানে, এদের মধ্যে কোনো ঘটনা ঘটছে না, তার মানে এটা না, 1 আর 3 হবে না, 1 আর 2 হবে। ওকে, ক্লিয়ার। একই বরফের, একই ভরের বরফ ও ফুটন্ত পানি একত্রে মিশ্রিত করা হলো, একই ভরের বরফও নিল, ফুটন্ত পানিও নিল। আচ্ছা, এতে সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হলো, মিশ্রণটা আমাদের 10। আচ্ছা, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে উঠাতে পানি কর্তৃক গৃহতাপ কত হবে? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এম এস কত, 4200, ডেল থিটা কত, 10, তাহলে কত, 42,000 এম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখি, বরফ গলনের সুপ্ত তাপের পরিমাণ, ওই তুই আমাদের এটা কেন জিজ্ঞেস শুধু ভাই, কোনো এটার সাথে কোনো, এটা তো কোনো দরকারই নেই এখানে, শুধু তো কতক্ষণ মাথায় প্রেশার দিলাম দেওয়া। বরফ গলনের আবেগিক সূত্র তো কখনো চেঞ্জ হয়, চেঞ্জ হয় না। 3 3 6 3টে 0, 3 3 6 3টে 0। আচ্ছা, এরপরে এটা শেষ হলে মিটিং শেষ, কারণ 71 থেকে বা 69 থেকে তোমাদের সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে, 71 থেকে সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আর তোমাদের বোঝাতে হচ্ছে না। আচ্ছা, এগুলো একটু করে দেখে আসি। 65, একটি বিঘের কিছু পরিমাণ বরফ নেওয়া হলো। আচ্ছা, এই বি অংশটা কি, পানি দিতে হবে, ঠিক আছে না? ও এই অংশ, এখানে কি বরফ, এখানে কি পানি, এটাও পানি, এটাও পানি, এটা হচ্ছে কি বাষ্প, তাহলে এই বি অংশ মানে কি পানি, ঠিক আছে তো? গ্রাফের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বরফের তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা যত বাড়ছিল বরফের তাপমাত্রা কি বাড়ছিল না? 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রি থেকে আর আর বাড়ে নাই তো, বরফের তাপমাত্রা কি আর বাড়তে পারছে? 0 ডিগ্রিতেই থেকে গেছিল। বিসি অংশ হচ্ছে বাষ্প। ভুল দিছে না? এই বাবা, তোমাদের কি মনে হয় এটা কি ভুল না?
বিসি পুরো অংশটা কি বাষ্প নাকি? না স্যার, পানিও তরল আছে বাষ্প না? শুধু 3 হবে যেটা। আচ্ছা বলো পানি বলো। হবে না, হ্যাঁ হ্যাঁ বাষ্প। বি অংশে পানি আছে, অংশে বাষ্প হবে না, হ্যাঁ মানে সেটা। অর্ধেক। বাট এখানে যদি বিসি, আচ্ছা তো তোমরা জানি কে বলতে যাচ্ছ বিসি অংশটা বাষ্প, কে বলতে যাচ্ছ একটু বলো তো, মানে ব্যাখ্যাটা দাও কেন বলছে না? এটা হবে না। এটা ভাই স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ভুল থাকলে কেমন হবে? শুধু এটা হবে বিসি অংশের তাপমাত্রা 100, শুধু 3 হবে এটা আনসার। 3, এটা কেটে দিয়ে এটাকে 3 মানে দাও, হয়ে গেছে। 67, এটা আমরা পারবো সবাই, এটা আমরা সবাই পারি, এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। 69, এটাও আমরা জানি কতক্ষণ মতো তারপরে আদান প্রদান ঘটবে, যতক্ষণ মতো দুজনের তাপমাত্রা কি সমান না হচ্ছে। আর ক্যালরিমিতি আমাকে বলছিল বৈদ্যুত তাপ সমান গৃহীত তাপ। আশা করি পারবো, 71 থেকে প্রায়গুলো ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা দেখে নিবে। ঠিক আছে, যাও তোমাদেরকে তাহলে এমসিকিউ গুলো বুঝাই দিলাম, তোমরা তাহলে ভালো মতো প্র্যাকটিস করো। আর তোমাদের কালকে তো মনে হয় পরীক্ষা, কালকে পরশু পরীক্ষা, ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা। তোমাদের সোমবার মঙ্গলবারের বায়োলজি ক্লাস আছে একটা, কয়টা বাজে, কয় তারিখ আহ দেখতে হবে একটু। ঠিক আছে, তোমরা ওই যে গ্রুপ থেকে একটু দেখে না, একটা বায়োলজি ক্লাস আছে তোমাদের, হয়তো কালকে মনে হয় এটা 7:30 বাজে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই অনেক ভালো থাকবে। টাটা, বাই বাই।